স্বৈরশাসন বিরোধী আন্দোলনের দীর্ঘ ৯ বছর। এ সময় রাজপথে এক অদম্য নারীর আবির্ভাব বাংলাদেশকে এনে দিয়েছিল গণতন্ত্রের নতুন ভোর। তিনি বেগম খালেদা জিয়া, যিনি লড়াই, ত্যাগ আর দৃঢ়তায় পেয়েছিলেন আপসহীন নেত্রী উপাধি। সামরিক শাসকের দমনপীড়ন, জরুরি অবস্থা, কারফিউ কিছুই তাকে থামাতে পারেনি। ১৯৮৭ সালের ১১ নভেম্বর ঢাকার পূর্বানী হোটেল শত শত পুলিশ দরজা ভেঙে ঢুকল, জানালো আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিনি তখনও অটল কণ্ঠে বলেছিলেন, এরশাদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই সাহসী দৃঢ়তার কারণেই পরবর্তী সময় তিনি হয়ে ওঠেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং জনগণের ভালোবাসায় দেশনেত্রী খালেদা জিয়া। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন, কিন্তু তার অতীতের সংগ্রাম, অবদান এবং আপসহীন নেতৃত্ব এখনও কোটি মানুষের হৃদয়ে সমুজ্জ্বল। এই আপসহীন নেত্রী হয়ে ওঠার ইতিহাস এবং গ্রেপ্তারের সেই নাটকীয় ঘটনার বিস্তারিতই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। লেখাটি লিখেছেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আবদাল আহমেদ লিখেন, গত ৬ ডিসেম্বর শনিবার ছিল সেনা শাসক জেনারেল এরশাদের পতনের দিন। ১৯৯০ সালের এই দিনে গণঅভ্যুত্থানের মুখে এরশাদ পদত্যাগে বাধ্য হন এবং তার ৯ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের প্রাণভোমরা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আজ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার চেষ্টা চলছে। কাতারের ব্যবস্থাপনায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স তৈরি আছে। মেডিকেল বোর্ডে সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে আকাশে উঠবে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও খুবই সংকটাপন্ন। চিকিৎসকদের ভাষায় তিনি এখনও কোমায় রয়েছেন। এ অবস্থায় ১০ থেকে ১২ ঘণ্টার বিমানযাত্রা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ৯০-এর দশক ছিল খালেদা জিয়ার রাজনৈতিক উত্থানের দশক। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে ৯ বছর রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনই তাকে এনে দিয়েছিল আপসহীন নেত্রীর মুকুট। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বের ফলেই এরশাদের পতনের পর ১৯৯১ সালের সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি জয়লাভ করে। বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব লাভ করেন। জনগণের কাছে তিনি পান দেশনেত্রী পরিচয়ের মর্যাদা। খালেদা জিয়ার আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য জেনারেল এরশাদ একের পর এক ফন্দি ফিকির করেছেন। দেশব্যাপী ৬ বছর সামরিক শাসন জারি ছিল। এরশাদ দেশে ৩ বার জরুরি অবস্থা জারি করেছেন। কারফিউ জারি করে দিনের পর দিন জনগণকে ঘরে বন্দী করে রাখা হয়। ১৪৪ ধারা তো হরহামেশাই দেওয়া হয়েছে। কিন্তু খালেদা জিয়া রাজপথের আন্দোলনে হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। ফলে এরশাদের ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো উড়ে যায়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের পর বিজয়ী খালেদা জিয়া তার প্রতিক্রিয়ায় বলেছেন, ৯ বছরের সংগ্রামের সাফল্য আমার মনকে যুগপৎ দুঃখ, বেদনা এবং আনন্দে আপ্লুত করে তোলে। আপসহীন এই সংগ্রামে অনেক সম্ভাবনাময় তরুণ চিরদিনের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। সব শ্রেণী পেশার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। সংগ্রামের এই দুঃখময় দিনগুলোর দিকে যখন তাকাই, তখন আমার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। আবার সংগ্রামের সাফল্যে আমি আনন্দিত এ কারণে যে দীর্ঘ আন্দোলনের কোনো পর্যায়েই আমরা আত্মসমর্পণ করিনি, কোনো নির্বাচনে অংশ নেইনি, এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেয়নি, স্বৈরশাসনের ব্যাপারে কোনো আপোষ করিনি। আমাদের আপসহীন সংগ্রামী স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। এরশাদের স্বৈরশাসনের এই বিজয় দেশের সমগ্র জনগণের বিজয়। ১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ বন্দুকের নলের মুখে বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। দেশব্যাপী জারি করেন সামরিক শাসন। সামরিক শাসনের পরপরই খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। ১৯৮৩ সালে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমবার সামরিক সরকারের বিরুদ্ধে জনসমাবেশে বক্তব্য দেন। ১৯৮৪ সালে বিএনপি চেয়ারপারসন হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ করে তিনি ৭ দলীয় ঐক্যজোট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এরশাদ হটাও আন্দোলন বেগবান করেন। এরশাদ তার ৯ বছরের শাসনামলে ৫ বার সংসদ নির্বাচন, ৩ বার প্রেসিডেন্ট নির্বাচন, ৩ বার উপজেলা নির্বাচন, ১ বার গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেন। খালেদা জিয়া প্রতিবারই এরশাদের অধীনে নির্বাচন প্রত্যাখ্যান করেন। এরশাদ দেশে কেনাবেচার রাজনীতি শুরু করেন। দল ভাঙেন, জোট ভাঙেন, বিএনপি থেকে একের পর এক নেতা ভাগিয়ে নেন। ১৯৮৬ সালে সংসদ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে নির্বাচনে নিতে সক্ষম হন, কিন্তু পারেননি শুধু খালেদা জিয়াকে। এ সময় তার নেতারা কিছুটা হতাশ হয়ে পড়লে যুবদলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি বলেন, ক্ষমতা চাইলে এখানে,
ঠিক এখানে এসে হাজির হবে। কিন্তু ক্ষমতা নয়, সংগ্রাম। জনগণ আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব। এরপর তিনি দেশব্যাপী ব্যাপক গণসংযোগ শুরু করেন। এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে খালেদা জিয়া সারা দেশে ৩,০০০-এর বেশি জনসভায় বক্তৃতা করেন। ১৯৮৬ সালের ১৭ মার্চ চট্টগ্রামের লালদিঘি ময়দানে শেখ মুজিবের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, ৫ দফা পাশ কাটিয়ে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেইমান। অথচ ৪৮ ঘণ্টার মধ্যেই শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে নিজেই জাতীয় বেইমানে পরিণত হন। তার এই সিদ্ধান্তে ১৫ দল থেকে ৫ দল বেরিয়ে যায়। ১৯৮৬ সালের ৫ মে খালেদা জিয়াকে গৃহবন্দী করে ৭ মে এরশাদ নির্বাচনটি করেন। কিন্তু নির্বাচনে শেখ হাসিনার মোহভঙ্গ হয়। আশানুরূপ ফল তার হয়নি। তিনি ওই নির্বাচন ভোট ডাকাতির নির্বাচন বলে উল্লেখ করেন, আর তার সহযোগী জামায়াতে ইসলামী আবার নির্বাচন দাবি করে। এদিকে খালেদা জিয়া ৭ দল ও ৫ দলকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলেছিলেন, যার ফলে এরশাদ সংসদ ভেঙে দিতে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনা ও জামায়াতে ইসলামীকে আবার এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে যোগ দিতে হয়েছে। তখন থেকেই তিনি আপসহীন নেত্রী। ১৯৮৭ সালের ১১ নভেম্বর খালেদা জিয়াকে পূর্বানী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৯৮৭ সালে খালেদা জিয়া ঘোষিত এরশাদ হটাও এক দফা আন্দোলন বেপরোয়া গতি লাভ করে। তিনি তার নেতৃত্বাধীন ৭ দল ছাড়াও ৮ দল ও ৫ দলকে নিয়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচিতে হাজার হাজার মানুষ ঢাকার রাজপথে নেমে আসে। ঢাকা অবরোধ কর্মসূচিতে ১০ নভেম্বর নূর হোসেন সহ ৪ জন পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের উন্মুক্ত বুকে পিঠে লেখা ছিল, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এর প্রতিবাদে ১১ ও ১২ নভেম্বর দেশব্যাপী হরতাল ডাকা হয়। খালেদা জিয়া রাজপথের কর্মসূচিতে জনগণের সঙ্গে অংশ নেওয়া এবং আন্দোলন সমন্বয় ও নেতৃত্ব দেওয়ার জন্য রাতে পূর্বানী হোটেলে অবস্থান নেন। কিন্তু ১১ নভেম্বর সকাল 10:30টায় হঠাৎ হোটেল পূর্বানীর প্রধান ফটক বন্ধ করে দিয়ে শত শত পুলিশ হোটেলটি কর্ডন করে ফেলে। পুলিশ হোটেলে প্রবেশ করে ৮ তলায় খালেদা জিয়ার স্যুটের দরজা খোলার চেষ্টা করে। ভেতর থেকে দরজা বোল্ট করে দেওয়ায় বেলা ১১:৫৩ ৩ জন রায়ট পুলিশ এসে দরজা ভেঙে ফেলে। এ সময় খালেদা জিয়া বেডরুমের সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। তখন তার সঙ্গে ছিলেন বিএনপি নেত্রী অধ্যাপক জাহানারা বেগম। এই পর্যায়ে তৎকালীন ডিএমপি কমিশনার নসরুল্লাহ খান কক্ষে ঢুকে বেগম জিয়াকে বাইরে আসতে বলেন। খালেদা জিয়া কারণ জানতে চাইলে নসরুল্লাহ খান বলেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। বেগম জিয়া গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ কমিশনারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন নসরুল্লাহ খান তাকে বাইরে নিয়ে আসতে মহিলা পুলিশদের নির্দেশ দেন। খালেদা জিয়া ব্যাগ গুছিয়ে বাইরে আসেন। আগে থেকে স্ট্যান্ড বাই লিফটে তাকে ৮ তলা থেকে নামিয়ে আনা হয়। লাউঞ্জে অপেক্ষমান শত শত সাংবাদিককে খালেদা জিয়া তখন বলেন, বেআইনি ও অগণতান্ত্রিকভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। জিপে তোলার আগে তিনি সাংবাদিকদের আরও বলেন, এরশাদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সব ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি সর্বস্তরের জনগণকে আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান। চলন্ত জিপ থেকে তিনি রাস্তার দুপাশে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। এ সময় মহিলা পুলিশ তাকে জড়িয়ে ধরে রাখেন। তার জিপের আগে পিছে পুলিশের আরও 7টি লরি ছিল। দেশি বিদেশি কয়েকশো সাংবাদিকের বিরাট মোটরবহর তাকে অনুসরণ করে গুলশান থানায় যায়। গুলশান থানা থেকে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবনে নিয়ে যেতে চাইলে তিনি জিপ থেকে নেমে পড়েন। এ পর্যায়ে খালেদা জিয়া পুলিশকে বলেন, আমাকে এভাবে হয়রানি করছেন কেন? গ্রেপ্তার করে থাকলে জেলে নিয়ে যান। মহিলা পুলিশ তার পথ আগলে আবার তাকে জিপে তুলে বাসায় নিয়ে গৃহবন্দী করে রাখে। আগেই উল্লেখ করেছি, ঢাকার পুলিশ কমিশনার এএমএম নসরুল্লাহ খান ১৯৮৭ সালের ১১ নভেম্বর খালেদা জিয়াকে পূর্বানী হোটেল থেকে গ্রেপ্তার করেছিলেন। এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। অনুতপ্ত ডিএমপি কমিশনার নসরুল্লাহ খান একদিন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বেগম জিয়াকে গ্রেপ্তারের ঘটনার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চান। খালেদা জিয়া নজরুল্লাহ খানকে একজন সৎ এবং দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে জানতেন। তিনি তাকে বিনয়ের সঙ্গে বলেন, দেশের প্রতি তো আপনার কমিটমেন্ট আছে। সেদিন আপনি সরকারি আদেশ পালন করেছিলেন। তিনি নসরুল্লাহ খানকে তার পেশাদারিত্বের স্বীকৃতি দিয়ে দায়িত্ব চালিয়ে যেতে বলেন। খালেদা জিয়ার এই বিনয়ী ব্যবহারে সেদিন মুগ্ধ হন তৎকালীন ডিএমপি কমিশনার নসরুল্লাহ খান। পরে তিনি পর্যটন কর্পোরেশনের প্রধান হিসেবে সরকারি চাকুরি থেকে অবসর নেন। খালেদা জিয়ার অসুস্থতার এ সময়ে সাবেক ডিএমপি কমিশনার নসরুল্লাহ খানের অনুভূতি জানার চেষ্টা করা হয়। তিনি চট্টগ্রামের বাসায় থাকতেন। তার বাসার ঠিকানা ও ফোন নম্বর জানার জন্য চট্টগ্রামে অবস্থানরত সাবেক পুলিশ কর্মকর্তা আল্লাহ বক্সের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নসরুল্লাহ খান এখন অসুস্থ,
ঢাকায় ছেলের বাসায় থাকেন এবং চিকিৎসাধীন। কথা বলার মতো অবস্থায় তিনি নেই। সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম আমিনুল হক আইন অঙ্গনে একজন অত্যন্ত সম্মানিত আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। জেনারেল এরশাদের পতনের পর তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তিনি অ্যাডভোকেট আমিনুল হককে অ্যাটর্নি জেনারেলের পদে বহাল রাখেন। আমিনুল হক আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার রাজনৈতিক পরিচয়ের কথা জানিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু খালেদা জিয়া তাকে বলেন, দেশের প্রতি দায়বদ্ধ থাকলে আপনার পদত্যাগের প্রয়োজন নেই, রাষ্ট্রের কাজে আপনি দায়িত্ব চালিয়ে যান। সেদিন প্রধানমন্ত্রী কার্যালয়ে আমিনুল হক খালেদা জিয়ার এই সিদ্ধান্তে খুব খুশি হয়েছিলেন। এরশাদের বিরুদ্ধে মামলা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত এবং জেনারেল মঞ্জুর হত্যা মামলাগুলো তিনি দেখাশোনা করেন। 1995 সালের 13 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।